গত ক্লাস পর্যন্ত আমাদের হচ্ছে যে জাভা স্ক্রিপ্টে যে জিনিসগুলো দেখছিলাম আমরা একটু রিক্যাপ করে যাই। আচ্ছা আচ্ছা জাভা স্ক্রিপ্ট কি কাজে ইউজ করি আমরা এগুলো আমরা জানছিলাম। এরপরে হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট দিয়ে কি কি আমাদের লাগে সেগুলো আমরা কি দেখছি। এরপরে জাভা স্ক্রিপ্ট কয়ভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি দুই ভাবে, একটা হচ্ছে কি ইনপেজ জাভা স্ক্রিপ্ট আর একটা হচ্ছে কি এক্সটার্নাল জাভা স্ক্রিপ্ট। এবং এক্সটার্নাল জাভা স্ক্রিপ্ট কিভাবে তৈরি করে, যদি এক্সটার্নাল জাভা স্ক্রিপ্ট আমরা তৈরি করি জাভা স্ক্রিপ্টের এক্সটেনশন কি হবে, ডট জেএস। আচ্ছা আর এইচটিএমএল পেজে আমরা যখন জাভাস্ক্রিপ্ট কোড লিখি এর জন্য আমাদের একটা ট্যাগ লিখতে হয়, সেটা ট্যাগের নাম কি স্ক্রিপ্ট। এগুলো মনে রাখবেন। এরপরে হচ্ছে যে আমরা জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল দেখছিলাম তাই না, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে। এরপরে হচ্ছে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা কয়ভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, তিনটা। কি কি কিওয়ার্ড ইউজ করতে পারি, পারলেট আর হচ্ছে কি কনস্ট। তবে তিনটার মধ্যে কি পার্থক্য আছে, তিনটার কাজ আলাদা। অর্থাৎ বার দিয়ে যদি আপনি ডিক্লেয়ার করেন সেগুলো হচ্ছে কি হ্যাঁ গ্লোবাল, সবগুলোই গ্লোবাল। কিন্তু হচ্ছে যে হ্যাঁ রিইউজ আপনি হচ্ছে যে বার দিয়ে ডিক্লেয়ার করলে ওই নামে কি আবার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন, এটা আপনাকে এরর দিবে না জাভাস্ক্রিপ্ট। কিন্তু লেট আর কনস্ট হচ্ছে কি আপনি যদি লেট আর কনস্ট দিয়ে ডিক্লেয়ার করেন সেক্ষেত্রে কি হয়, ভেরিয়েবল গুলো কি রিডিক্লেয়ার করা যায় না। এরপরে ভেরিয়েবলের লেখার কিছু রুলস আমরা দেখছিলাম, কিভাবে আমরা কি ভেরিয়েবল গুলা লিখতে পারি। আপনারা এই জিনিসগুলো একটু সবাই প্রত্যেকদিন একটু করে দেখবেন। এই যে নোটগুলা বা এই যে স্লাইডারটা আমি দিয়ে দেবো আজকে, এগুলো এসে এসে দেখেন। আপনারা তো হচ্ছে যে আচ্ছা এরপরে আছে যে জাভা স্ক্রিপ্টের আউটপুট গুলাকে আমরা আউটপুট কিভাবে দেখতে পারি সেটা জানছিলাম। আউটপুট দেখার নিয়ে উপায় হচ্ছে কয়টা, চারটা। একটা হচ্ছে কি আমার এইচটিএমএল ট্যাগের ভিতরে কি ইনার এইচটিএমএল বা ইনার টেক্সট দিয়ে কি দেখতে পারি। এরপরে আছে কি উইন অ্যালার্ট ডকুমেন্ট ডট রাইট দিয়েও কি আমরা আউটপুটটা দেখতে পারি। এরপরে আছে কি উইন্ডো ডট অ্যালার্ট বা অ্যালার্ট দিয়েও কি আউটপুট জাভাস্ক্রিপ্টের কোডের আউটপুট আমরা দেখতে পারি। এরপরে আরেকটা হচ্ছে কি কনসোল ডট লগ। আচ্ছা এরপরে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ কত ধরনের হয়, কি কি হয়, এগুলো আমরা কি আলোচনা করছিলাম। আচ্ছা ডাটা টাইপ হচ্ছে কয় প্রকার, মূলত হচ্ছে কি দুই প্রকার, প্রিমিটিভ আর হচ্ছে কি নন প্রিমিটিভ। এখন ডাটা টাইপ গুলো এখানে কি কি পাইছি আমরা, স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, এরপর আছে কি নাল, এরপর আছে আনডিফাইন্ড। আচ্ছা স্ট্রিং ডাটা টাইপ আমরা কিভাবে বুঝবো, এটা ডাটা টাইপ যে স্ট্রিং এটা বোঝার উপায় হচ্ছে কি এগুলো সবসময় কি টেক্সট হবে আর হচ্ছে কি কোটেশনের ভিতরে থাকবে। এখন টেক্সট হতে পারে, নাম্বারও হতে পারে, বাট এটা থাকবে কি কোটেশনের ভিতরে। এখন কোটেশন হতে পারে কি ডাবল কোটেশন, হতে পারে কি সিঙ্গেল কোটেশন, অথবা আরেকটা ইয়ে আছে সেটা হচ্ছে বলি আমরা কি ব্যাকটিক। হ্যাঁ আচ্ছা সরি ব্যাকটিক না, এটাকে হচ্ছে যে ব্যাকটিকই ঠিক আছে। তো এটা আমরা পরে দেখবো। তিনটা যে কোনো একটার ভিতরে কোটেশনের ভিতরেই থাকলে এটা আমরা বুঝবো কি এটা একটা স্ট্রিং। আচ্ছা নাম্বার আমরা বুঝি। এরপরে আরেকটা হচ্ছে কি বুলিয়ান। বুলিয়ান কোনগুলোকে আমরা বলবো, বুলিয়ান বুলিয়ান মানে কি হচ্ছে ট্রু আর হচ্ছে কি ফলস, এই দুইটাকে আমরা বলি কি বুলিয়ান ডাটা টাইপ, ট্রু আর হচ্ছে কি ফলস। এরপরে হচ্ছে কি অ্যারে। অ্যারে চেনার উপায় হচ্ছে কি শুরুতেই হচ্ছে কি থার্ড ব্র্যাকেট দিয়ে এটা কি শুরু হবে। আর হচ্ছে কি অবজেক্ট, অবজেক্ট বোঝার উপায় কি এটা হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে। এরপর হচ্ছে নাল। নাল মানে হচ্ছে কি একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি বাট কোনো ভ্যালু সেট করে রাখি নাই, পরবর্তীতে আমরা কোনো এক সময় গিয়ে কি ওই ভেরিয়েবলে ভ্যালু সেট করে রাখবো। ওই সময় আমরা এভাবে রাখতে পারি, সেটা হচ্ছে কি একটা ভেরিয়েবলের নাম দিয়ে নাল ভ্যালুটা কি রেখে দিতে পারি। নাল মানে কি কিছুই নাই।
নাল মানে নাল আছে কি কোনো কিছুই নেই, জাস্ট আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে কি নাল ভ্যালু রেখে দিচ্ছি, যখন আমার কি ভেরিয়েবলের ভ্যালু দরকার হবে আবার কি এটার মধ্যে মান সেট করে দেবো আমরা, তখন ওই সময় আপনারা কি এভাবে নাল নাল লিখে রাখতে পারি আমরা। এরপরে দেখছিলাম আনডিফাইন্ড। আনডিফাইন্ড কোনটা, আমরা একটা ভেরিয়েবল শুধু কি লিখে রেখে দিছি বাট এটা কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই। আচ্ছা আমরা এভাবে যদি লিখি var x ইকুয়াল কি নাল, তখন এটা ডাটা টাইপ থাকতেছে কি নাল। এখন পরবর্তীতে যখন আমরা কোনো একটা মান এখানে সেট করব, তখন ওই মান অনুযায়ী কি ভেরিয়েবলের ডাটাটা কি চেঞ্জ হয়ে যাবে, অটো চেঞ্জ হবে। জাভা স্ক্রিপ্ট এই দিক দিয়ে অনেক স্মার্ট। হ্যাঁ, ও হচ্ছে ওর ভ্যালু অনুযায়ী ও হচ্ছে যে ওর ডাটা টাইপকে কি চেঞ্জ করে ফেলে। আমি যদি আচ্ছা এটা হচ্ছে টাইপ নাল কে যদি আপনি টাইপ অফ চেক করেন সেই ক্ষেত্রে কি অবজেক্ট দেখাবে। আচ্ছা এরপরে আমরা দেখছিলাম কি এডিশনাল অপারেটর। সরি এডিশনাল না, এটা হচ্ছে কি এরিথমেটিক অপারেটরস। জাভা স্ক্রিপ্টে এরিথমেটিক অপারেটরস কোনগুলা, যোগ, এই যে সাধারণ যেগুলো আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে আমরা বলি কি এরিথমেটিক অপারেটর। ওকে, তাহলে আমাদের হচ্ছে কি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে আমরা বলি হচ্ছে কি এরিথমেটিক অপারেটরস। আচ্ছা এরপরে আমরা দেখছিলাম কি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটাকে, ইকুয়াল সাইনকে আমরা কি বলতেছি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট কেন বলা হয়, মানে একটার মান একটা আরেকটার মধ্যে কি আমি সেট করে দিচ্ছি বা অ্যাসাইন করে দিচ্ছি, এই কারণে এটাকে বলা হয় কি অ্যাসাইনমেন্ট অপারেটর। যেমন আমরা যেমন ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এখানে বলতেছি কি x ইকুয়াল 25, তাহলে এই x মানে হচ্ছে কি 25, তার মানে এই x এর মধ্যে কি 25 কে আমরা কি রেখে দিচ্ছি, তাই না, অ্যাসাইন করতেছি, এই কারণে এটাকে ইকুয়াল সাইনকে এখানে বলা হচ্ছে কি অ্যাসাইন অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা এরপরে দেখছিলাম আমরা কি কম্পারিজন অপারেটর, মানে আলোচনা করছিলাম একটু, দেখি নাই আমরা কি গত ক্লাসে এগুলো আলোচনা করছিলাম। কম্পারিজন অপারেটর কোনগুলো, ধরেন আপনার দুইটা ভেরিয়েবলকে বা কোনো দুইটা মানকে আপনি কি চেক করতে যাচ্ছেন যে এটা সমান না বড় না ছোট, আপনি এই ধরনের কি চেক করতে যাচ্ছেন বা তুলনা করতে যাচ্ছেন দুইটার মধ্যে, সেগুলোকে বলা হয় কি কম্পারিজন অপারেটর। এখন কম্পারিজন অপারেটর মানে একটার সাথে আরেকটা তুলনা আমরা কিভাবে করতে পারি, হয় একটা কি বড় ছোট আমরা চেক করব, অথবা হতে পারে কি দুইটা ইকুয়াল কিনা, এরপরে হচ্ছে যে নট ইকুয়াল কিনা, দুইটা অসমান কিনা, এরপরে আছে কি বড় কিনা ছোট কিনা, অথবা কি ছোট, এটাকে বলতেছে কি গ্রেটার দেন আর ইকুয়াল। তার মানে এটা কি ছোট দুইটা আমি একসাথে চেক করতেছি এখানে, এই গ্রেটার দেন আর হচ্ছে কি ইকুয়াল, তার মানে আমি গ্রেটার দেন চেক করতেছি সংখ্যাটা কি দুইটার মধ্যে কোনটা বড়, এবং হচ্ছে কি দুইটার মধ্যে বড় এবং সমান কিনা, দুইটাই কি একসাথে চেক করতেছি এভাবে। এরপরে লেস দেন এর ক্ষেত্রেও কি সেম, দুইটা কি ছোট অথবা কি সমান কিনা। সেম টু এগুলো আমরা বলছিলাম না কিওয়ার্ড ইফ। ওকে চলেন আজকের জন্য আমরা হচ্ছে যে কম্পারিজন অপারেটরটা দেখবো। এর জন্য হচ্ছে যে আমরা একটা ফাইল আর ফোল্ডার কি তৈরি করে নিই। এরপরে হচ্ছে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি এখানে জেএস নামের ফোল্ডার। জেএস এর ভিতরে আমরা রাখতেছি কি
index.js। ওকে, সবাই আমার একটু খেয়াল করেন। না, আমাদের হচ্ছে আউটপুট দেখার জন্য বারবার দেখেন হচ্ছে আমাদের কি ব্রাউজারে যাওয়া লাগতেছে, কনসোল ওপেন করা লাগতেছে। হ্যাঁ, এটা একটু সময় লাগতেছে। এর জন্য আমরা একটা কাজ করব আজকে। এখানে আউটপুট দেখার জন্য কি বারবার ব্রাউজারে না গিয়ে আমরা একটা এক্সটেনশন ইউজ করব, যাতে এখানে কি আউটপুটটা দেখতে পারি আমরা। তো এই কারণে আমরা একটা এক্সটেনশন ইউজ করবো। এটা একটু সার্চ দিয়ে সবাই করে ফেলুন। সবাই হচ্ছে কোড রানার। হ্যাঁ, জাস্ট এটা লেগে সার্চ দেন, কোড রানার। তাহলে হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট কোডের আউটপুট দেখার জন্য বারবার আমাকে আর ব্রাউজারে যেতে হবে না, আমি এখানে ভিএস কোডে কি আউটপুটটা দেখতে পারবো। এটা একটু সবাই অ্যাড করে নেন। আচ্ছা, কেটে দিলাম। হ্যাঁ, এটা যদি ইনস্টল করা হয়ে যায়, আপনারা এখানে ভিএস কোডের উপরে দেখবেন একটা আইকন পেয়ে যাবেন এরকম, প্লে আইকন। আসছে, সবারই আসছে। আচ্ছা, ইনস্টল ওটা কোড রানার যদি অ্যাড করে নেন, এখানে একটা আইকন পেয়ে যাবেন, রান কোড। তাহলে আর আমাদের আর এইচটিএমএল ফাইল লাগবে না, আমরা সরাসরি কি জাভাস্ক্রিপ্ট কোড লিখে জাভাস্ক্রিপ্টের কোডের কি আউটপুট গুলো দেখতে পারবো এখানে। আচ্ছা, তাহলে এখানে দেখেন এখন আমরা একটা শুধু কি জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করছি। এর ভিতরে এসে কি লিখে দিলাম console.log, এরপরে হচ্ছে কি হ্যালো কোড রানার। হ্যাঁ, এখন এই কোডটা দেখার জন্য, আউটপুট দেখার জন্য আমাকে আর ব্রাউজারে বা কোথাও কনসোলে যেতে হবে না। এখান থেকে আমি যখন এই যে কোড রানারে ক্লিক করব, সাথে সাথে আমার এখানে একটা কি টার্মিনাল ওপেন হয়ে যাবে। এই টার্মিনালের মধ্যে কি আমি আউটপুটটা দেখতে পারবো। দেখেন আমাকে এখানে কি হ্যালো কোড রানারটা আউটপুটটা দেখাচ্ছে। তার মানে এই যে এখানে যে কোডগুলো থাকবে, আপনি যখনই এখানে ক্লিক করবেন, সাথে সাথে কি ওই কোডটা এখানে রান হয়ে কি আপনি টার্মিনালে আউটপুটটা দেখতে পারবেন। আচ্ছা, এখানে মূলত কোডটা রান করতেছে কি দিয়ে দেখেন, এখানে আছে কি নোট লেখা আছে। তো নোট আমরা একটু এই প্রথম দিকে বলছিলাম না, আমি আপনাদের মনে আছে যে আপনারা হচ্ছে যে নোট জেস আসার পরে জাভাস্ক্রিপ্ট কি ব্যাক এন্ডে কাজ করে, সার্ভার তৈরি করতে পারতেছে। এই নোড হচ্ছে এমন, এটা আপনাকে পিসিতে একটা কি সার্ভার তৈরি করে। এই নোড আপনি ইনস্টল করে নিলে এগুলা সবগুলা কাজ সুন্দরভাবে কি করতে পারবেন। এই এক্সটেনশনটা মূলত হচ্ছে যে নোড ইউজ করে। এখানে দেখেন নোড, এরপরে আপনার ফাইলের নাম দিচ্ছে, এই ফাইলটাকে ও রান করতেছে। যদি এরর দেখাচ্ছে, তাহলে আমরা এটা দিয়ে না করে আমরা একবারে সরাসরি কি নোড জেএসটাকে ইনস্টল করে নেব। আচ্ছা, নোড জেএস ইনস্টল করার জন্য আপনারা যাবেন হচ্ছে একটা ট্যাবে যান, এখানে সার্চ দেন নোড জেএস, নোড জেএস, আবার শুধু নোড ডাউনলোড এভাবে লিখলেও হবে, নোড জেএস ডাউনলোড। আসছেন, এখানে ডাউনলোড লেখার পরে এই যে দেখেন নোড জেএস ডাউনলোড, এখানে এই এখানে একটা কি ওপেন করে নেন এই লিংকটা। আচ্ছা, এখান থেকে দেখেন উইন্ডোজ ইনস্টলার। হ্যাঁ, এটাকে একটা ক্লিক করে দেন, উইন্ডোজ ইনস্টলার। ওকে, এটা খুব ছোট্ট একটা ফাইল, 30 এমবির মতন। এটা ইনস্টল ডাউনলোড হোক, একটু ওয়েট করি। আচ্ছা, ডাউনলোড হওয়ার পরে আপনারা যাবেন কোথায়, ডাউনলোডস ফোল্ডারে গেলে এখানে দেখতে পারবেন যে এখানে নোড.js ইনস্টলার লেখা আছে না উপরে, এটার উপরে ডাবল ক্লিক করে, ডাবল ক্লিক করার পরে পপ আপ আসছে। আচ্ছা, এই পপ আপের মধ্যে নেক্সট নেক্সট করে ইনস্টল করে ফেলেন, আর কোনো কাজ নেই, শুধু নেক্সট করে যাবেন, নেক্সট। আর আচ্ছা, সেকেন্ড প্রথম দ্বিতীয়বার এসে কি ওই অ্যাকসেপ্ট একটা ইয়ে আছে দেখেন, ওই টার্মস এন্ড কন্ডিশন, ওটা আপনারা টিক মার্ক দিয়ে দেন।
প্রথমবার হচ্ছে নেক্সট দেওয়ার পরে একটা টিক মার্ক আসবে, ওটাকে টিক মার্কটা দিয়ে আপনারা কি নেক্সট নেক্সট করে ইনস্টল করে ফেলেন, আর কোনো চেঞ্জ করা লাগবে না। খেয়াল করেন, এই যে এই ডাটা টাইপ গুলো দেখছিলাম, ডাটা টাইপ চেক করার জন্য একটা মেথড ইউজ করতে হয় জাভাস্ক্রিপ্টের নাম কি, টাইপ অফ মেথড। এখানে যদি আসি আমরা কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই, ধরেন লেট এফ নেম, আমার নামে দিচ্ছি, হ্যাঁ। লেট এরপরে আছে কি লাস্ট নেম, তারপরে এরপরে লেট ধরেন হচ্ছে কি মোবাইল, এরপরে থাকতে পারে কি লেট ইমেল, আচ্ছা আমরা কয়েকটা ভেরিয়েবল কি এভাবে ডিক্লেয়ার করে নিলাম। এখন আছে আমি এইগুলা ভেরিয়েবলের ডাটা টাইপ গুলো যদি দেখতে যাই, যে আমি জানি না কোন ভেরিয়েবলে আমি কি মানটা রাখছি, এই কথা বন্ধ করেন, কোন মানটা রাখছি আমি এটা দেখতে যাচ্ছি, আর যদি দেখতে যাই তাহলে এটা কি মেথড ইউজ করতে হবে, টাইপ অফ মেথড। তাহলে এখানে যদি আমরা দেখি কনসোল ডট লগ টাইপ অফ, যে ভেরিয়েবলটা আমি দেখতে যাচ্ছি সেই ভেরিয়েবলের কি নামটা এখানে টাইপ অফ এর মধ্যে দিয়ে দেন, টাইপ অফ এফ নেম। তাহলে আমি চাচ্ছি কি এফ নেমের মধ্যে কি কি ধরনের টাইপের ভ্যালু আছে আমি যদি দেখতে চাই, তাহলে ইউজ করতে হবে কি টাইপ অফ স্ট্রিং। তাহলে স্ট্রিং কেন দেখাচ্ছে, এখানে আমাদের এই মানটা হচ্ছে কি একটা টেক্সট, আর এটা আছে কিসের মধ্যে, টেক্সটের মধ্যে। আচ্ছা সেম ধরেন এখানে আমরা নিচ্ছি কি লেট কয়েক নাম্বার নিচ্ছি, নাম্বার 1, এটা একটা নাম্বার নিচ্ছি, এরপরে আছেন কি লেট নাম্বার 2। আচ্ছা এখানে আমরা দুইটা নাম্বার ভেরিয়েবল নিলাম, এখন এই দুইটাকে টাইপ চেক করতে গেলে আমি কিভাবে চেক করতে পারবো, টাইপ অফ দিয়ে, তাই না? এটা আমরা দেখলাম। এরপরে যদি আসি নাম্বারের আছে কি এডিশনাল এরিথমেটিক অপারেটর, এরিথমেটিক অপারেটর কি যোগ, দুইটা সংখ্যাকে যদি আমি যোগ করতে যাই তাহলে নাম্বার 1 প্লাস নাম্বার 2 আছে কি এভাবে যোগ করতে পারবো আমরা। আচ্ছা করে ফেলি আমরা, ধরেন এখানে লিখতেছি কি কনসোল ডট লগ নাম্বার 1 প্লাস হচ্ছে কি প্লাস নাম্বার 2। আউটপুটে একবার দেখে আসি আউটপুট কত পাচ্ছি আমরা, দেখেন 916 পাচ্ছি আউটপুট। তাহলে এটা ডাটা টাইপটা কি আছে আমাদের, নাম্বার, তাই না? এখন যদি এটাকে আমি যদি এভাবে করে দেই তাহলে এটা টাইপ কি হবে, ওকে। আচ্ছা এখন যদি আমি দুইটা স্ট্রিং কে এভাবে যোগ করি, দুইটা স্ট্রিং কে যোগ করি, তাহলে এটা হচ্ছে কি একটা সংখ্যা, এটা হচ্ছে কি একটা সংখ্যা। তাহলে এতক্ষণ আমরা এটার কি যোগফল পাচ্ছিলাম, দেখেন দুইটা নাম্বার, এখন আমরা কি করলাম একটা কোটেশনের ভিতরে রেখে দিলাম। এখন যদি এটাকে রান করি দেখেন তো কত দেখাচ্ছে, এটা কি যোগ যোগ হচ্ছে এখন না, এখন কি করতেছে এই দুইটা সংখ্যাকে কি পাশাপাশি কি যোগ করে দিচ্ছে, পাশাপাশি যোগ করে দিচ্ছে। তাহলে স্ট্রিং কে যদি আপনি যোগ করেন, তাহলে স্ট্রিং বলতে কি বোঝাচ্ছে, এই যে টেক্সট গুলাকে যদি আপনি যোগ করেন এগুলো কি হবে, একটার সাথে আরেকটা কি জয়েন হয়ে যাবে, একটার সাথে আরেকটা কি জয়েন হবে, এটা প্লাস হবে না তখন, এটা হবে কি একটার সাথে আরেকটা জয়েন হবে। দুই বা ততোধিক ভেরিয়েবলকে আপনি যদি এভাবে জয়েন করেন সেটাকে বলা হয় কি কনকাটিনেশন,
একটু নোট করেন সবাই। আপনি যদি দুই বা ততোধিক স্ট্রিং কে বা দুই বা ততোধিক ভেরিয়েবল কে যোগ একসাথে কি যোগ করেন, সেটাকে বলা হয় কি কনকাটিনেশন। আচ্ছা এই যে হ্যাঁ, এটা আপনারা একটু নোট করে নেন সবাই। তাহলে প্লাস সাইন এখানে দেখেন দুই ধরনের কাজ করতেছে। একটা কাজ করতেছে কি, যদি দুইটা সংখ্যা কি নাম্বার হয় তাহলে আপনাকে কি দিচ্ছে, দুইটা সংখ্যার কি যোগফল দিচ্ছে। আবার দেখেন যখনই এটাকে আবার কি দুইটা স্ট্রিং হয়ে যাচ্ছে তখন আবার কি করতেছে, দুইটা স্ট্রিং কে পাশাপাশি কি যোগ করে দিচ্ছে। আচ্ছা এখন যদি এই যে একটা আছে কি ফার্স্ট নেম আর একটা আছে কি লাস্ট নেম, এখন যদি বলি যে একটা আপনাকে এটা ফুল নেম আপনি প্রিন্ট করান, এখানে ফুল নেম হবে কি মাসুদ, এরপরে আছে কি রানা, বা যেটাই থাকুক এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা আছে কি একসাথে প্রিন্ট করা। তাহলে এখানে প্রিন্ট করার সিস্টেম কি, আপনাকে প্রথমে লিখতে হবে তাহলে আমাকে কি এফ নেম এফ প্লাস এরপরে আছে কি F। তাহলে যখনই আমি কি দুইটা স্ট্রিং কে বা এভাবে লিখবো প্লাস সাইন দিয়ে, তাহলে এটা এগুলো কি হবে কনকাটিনেশন হবে, পাশাপাশি বসে যাবে। একটু যদি রান করি আমরা কোডটাকে, তাহলে আচ্ছা, কি এরর পাইলাম আমরা, এফ নেম আচ্ছা এটা ক্লিয়ার করে দেই, হ্যাঁ আমরা আবার রান করি। এই তাহলে দেখেন দুইটা কি পাশাপাশি বসে গেছে। এখন যদি এর মাঝখানে আমি একটা স্পেস দিতে চাই, তাহলে কি আপনি আবার একটা ফাঁকা স্পেস দিয়ে দেয়, তাহলে কোটেশন নিলাম, এখানে কি স্পেস দিয়ে একটা প্লাস সাইন দিয়ে দিলাম। তাহলে আপনি চাইলে কি একাধিক এভাবে কি স্ট্রিং একসাথে কি যোগ করতে পারবেন একটার সাথে আরেকটা। যেমন ফার্স্ট নেম এরপরে আমি কি প্লাস সাইন দিলাম, মানে কি কনকারেন্ট এটার সাথে যোগ করতেছি, কি যোগ করতেছি একটা কি ফাঁকা স্পেস, এরপরে আছে কি প্লাস দিয়ে লাস্ট নেম। এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে দেখেন কি ফার্স্ট নেম এরপরে স্পেস তারপরে আছে কি লাস্ট নেম। আচ্ছা এরপরে যদি আবার বলি এই যে দুইটা আছে কি নাম্বার, নাম্বার দুইটাকে আপনি যখন আবার বিয়োগ করবেন বা গুণ করবেন, দেখেন আমরা যদি এখানে করি নাম্বার ওয়ান মাইনাস এরপরে আছে কি নাম্বার টু, সেভ করে এখন যদি এটাকে আউটপুটে দেখি আমরা কি পাচ্ছি, তখন আবার পাচ্ছি কত দেখেন জিরো। তার মানে এখন কিন্তু এটা কি স্ট্রিং না, এটা কি নাম্বার, বাট এখন আমি যদি মাইনাস দিচ্ছি তাহলে কি মাইনাস হয়ে যাচ্ছে, জিরো পাচ্ছি। তার মানে কি 458 থেকে 458 বাদ দিলে থাকে কত, জিরো, জিরোই পাচ্ছি। তাহলে প্লাসের সময় কাজ করতেছে না, আবার দেখেন কি মাইনাসের সময় ঠিকই কাজগুলো করতেছে। আবার যদি আমি কি এখানে গুণ সাইন দিচ্ছি, তাহলে আবার দেখেন আবার কি সেম কাজটা কি করে ফেলবে। তাহলে দেখেন এটা আবার কি গুণ করে দিচ্ছে আপনাকে। তাহলে আপনি যদি এভাবে নাম্বারকে যদি স্ট্রিং এ লেখেন, সেক্ষেত্রে যদি মাইনাস বা হচ্ছে গুণ এরপরে ভাগ করেন, সেগুলো কি পারফেক্টলি কাজ করবে। জাভা স্ক্রিপ্ট এটা বুঝে নিবে যে এটা আপনি কি দুইটা নাম্বারকে আপনি কি করতে যাচ্ছেন, গুণ করতে যাচ্ছেন। কিন্তু প্লাসের সময় এসে একটু ভেজাল করবে। আপনি যদি প্লাসের সময়, প্লাসের এখানে দুইটা কাজ আছে, একটা কাজ করতেছে কি অ্যারিথমেটিক অপারেটর হিসেবে কাজ করতেছে, যোগ যোগ করতেছে, ঠিক একই সাইন দিয়ে আরেকটা কাজ করতেছে, সেটা হচ্ছে কি কনক্যাট করতেছে, দুইটাকে যোগ করতেছে। এই কারণে জাভা স্ক্রিপ্টে প্লাস এখানে এসে একটু আপনাদের সবারই একটু মানে প্রথম অবস্থায় একটু আনইজি লাগে যে আসলে এটা আবার কি কি রকম কাজ করে। যেমন গুণ বিয়োগ এরপরে ভাগ কিন্তু ঠিকই কাজ করতেছে, স্ট্রিং হলেও কিন্তু ও কি কনভার্ট করে নিচ্ছে। বাট যখনই এটা কি যোগ করতেছেন, যোগের সময় এটা কি একটু উল্টাপাল্টা করবে। যোগের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি কনক্যাট করা আর একটা হচ্ছে কি যোগ করা। যোগ সাইনের দুইটা কাজ করে জাভা স্ক্রিপ্টে, একটা হচ্ছে কি কনক্যাট করে আর একটা হচ্ছে কি যোগ করে। এই ক্ষেত্রে মনে রাখবেন যদি সংখ্যাটা কি স্ট্রিং হয় তাহলে যোগের ক্ষেত্রে এটা কি কনক্যাট করে দিবে। এটা বুঝতে পারছেন কি বললাম? আচ্ছা এরপর আমরা কম্পারিটিভ অপারেটর কি দেখছি, ইকুয়াল। আপনি দুইটা সংখ্যা সমান কিনা আপনি যখন চেক করতে যাবেন তখন আপনাকে ইউজ করতে হবে কি ইকুয়াল। আচ্ছা ইকুয়াল এর ক্ষেত্রে প্রোগ্রামিং ভাষায় যখন আপনি ইকুয়াল বলবেন তার মানে এখানে আপনাকে কি দুইটা ইকুয়াল দিতে হবে। ইকুয়াল যখন আপনি চেক করতে যাবেন তখন এখানে কি দুইটা ইকুয়াল দিতে হবে। এখন একটা ইকুয়াল দিলে তখন কি হয়ে যাবে, এর মিনিংটা কিন্তু আলাদা। একটা ইকুয়াল দেওয়া মানে কি এটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর, একটু মনে রাখবেন এগুলো।
তো ইকুয়াল যদি আমরা চেক করতে যাই, ধরেন আমার কাছে এই দুইটা কি সংখ্যা আছে, দুইটা সংখ্যার মধ্যে আমরা চাচ্ছি এই দুইটা সংখ্যা সমান কিনা, আমি এটাকে কি চেক করতে যাচ্ছি দুইটা সংখ্যা সমান কিনা। এগুলা কোটেশন আমরা উঠাই দিচ্ছি। ধরেন এটা কি দুইটা নাম্বার, এখন আমরা চাচ্ছি কি দুইটা সংখ্যা সমান কিনা, দুইটা সংখ্যাকে চেক করতে যাচ্ছি দুইটা সংখ্যা সমান কিনা। তাহলে কি বলতে পারি এইভাবে বলেন তো, কনসোল ডট লগ ইকুয়াল ইকুয়াল টু কি নাম্বার 1 ইকুয়াল ইকুয়াল নাম্বার 2, দুইটা সংখ্যা কি সমান কিনা। আমাদের এখন আউটপুট দেখি, তাহলে আমাকে দেখেন এটা একটু ক্লিয়ার করে নেই, সেভ করি কলটা। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে কি ট্রু, তার মানে এখানে কি দুইটা সংখ্যা সমান, এই কারণে আমাকে রেজাল্ট দিচ্ছে কি ট্রু। এই রেজাল্টটা কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আপনাকে কি ট্রু দিবে, আর যদি এটা কি মিথ্যা হয় তাহলে হবে কি ফলস দিবে। এখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন, কম্পারিজন অপারেটর আপনাকে রেজাল্ট সবসময় কি দিবে, ট্রু অথবা কি ফলস বুলিয়ান দিবে। কম্পারিজন অপারেটর আপনাকে রেজাল্ট কি দেয়, সবসময় কি ট্রু বা ফলস রিটার্ন করবে। তাহলে আমরা যদি এখানে দেখেন, প্রথম আমরা চেক করতেছি কি নাম্বার 1 ইকুয়াল ইকুয়াল কি নাম্বার 2, মানে নাম্বার 1 কি নাম্বার 2 সমান, ও বলতেছে কি এটা হচ্ছে কি ট্রু, তার মানে সত্য। এখন যদি আমি এখান থেকে একটা ভ্যালু চেঞ্জ করে দেই, দিলাম হচ্ছে কি সেভ করি, এরপরে হচ্ছে কি আবার রান করি কোডটাকে আমরা, এখন কি দিচ্ছে দেখেন তো ফলস। কেন দিচ্ছে দেখেন, 458 আর 455 কি দুইটা সংখ্যা কি একই না, এই কারণে আমাকে রিটার্ন দিচ্ছে কি ফলস। আচ্ছা, এরপরে আসেন এই যে ট্রিপল ইকুয়াল আর হচ্ছে কি ডাবল ইকুয়ালের মধ্যে পার্থক্য কি। ধরেন আমি এখানে একটা সংখ্যাকে কি কোটেশনের ভেতরে রেখে দিলাম। এখানে এখন একটা জিনিস আমাকে বলেন তো, এটা একটা কি নাম্বার, নাম্বার এটা হচ্ছে কি স্ট্রিং। এখন আমি যদি এটাকে ডাবল ইকুয়াল দিয়ে যখন আমি চেক করতেছি, তখন দেখেন কি দিচ্ছে আমাকে, এটা সমান করে দেয় 258 করে দিচ্ছে। তাহলে দুইটা সংখ্যা কি সমান, আমরা এখানে ডাবল ইকুয়াল দিয়ে চেক করতেছি, আমাকে রিটার্ন দিচ্ছে কি ট্রু। হ্যাঁ, আমাকে রিটার্ন দিচ্ছে কি দেখেন ট্রু। আসলে কি দুইটা সমান, দুইটা সংখ্যা কি সমান না, তাহলে এটা রেজাল্ট কি ঠিক আছে। আবার এখানে আমি এসে আরেকটা ইকুয়াল বাড়াই দিচ্ছি, তাহলে ট্রিপল ইকুয়াল দিচ্ছি। এটাকে আমরা একটু সেভ করে আবার দেখি। এখন আসেন, এখন আমাকে কি দিচ্ছে ফলস। একটু আগে একই সংখ্যা আমি ডাবল ইকুয়াল দিয়ে যখন চেক করতেছি তখন আমাকে দিচ্ছে কি ট্রু, আবার যখনই আমি কি ট্রিপল ইকুয়াল দিচ্ছি তখনই আবার দিচ্ছে কি ফলস। এটা কারণ হচ্ছে একটা, সবাই এটা নোট করেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ডাবল আপনাকে কোশ্চেন করবে ডাবল ইকুয়াল আর ট্রিপল ইকুয়ালের মধ্যে পার্থক্য কি। পার্থক্য হচ্ছে এটাই, যখন আমরা ডাবল ইকুয়াল দিয়ে কোনো কিছু চেক করতেছি এই দুইটা সংখ্যা, তখন শুধু কি ভ্যালুটা চেক হচ্ছে। এই যে ভ্যালু 458, এটারও ভ্যালু কত 458, তার মানে যখন ডাবল ইকুয়াল দিয়ে আমরা চেক করতেছি তার মানে এই ভ্যালু দুইটা কি সমান না, তাহলে আমাকে এই সময় রেজাল্ট দিচ্ছে কি ট্রু। তার মানে ডাবল ইকুয়াল দিয়ে যখন আমরা তুলনা করি তখন আমার চেক করে কি শুধু ভ্যালু দুইটা সমান কিনা। তাহলে এটার ভ্যালু কত 458, এটারও কত 458, তার মানে দুইটা সংখ্যা কি সমান না, এই কারণে আমরা রিটার্ন পাচ্ছি কি ট্রু। আবার যখনই আমি কি এখানে ট্রিপল ইকুয়াল দিচ্ছি তখন এখানে আরেকটা কাজ করে বাড়তি, সেই কাজটা কি ভ্যালুটা চেক করতেছে সমান কিনা। আমাদের ভ্যালু কি দুইটা সমান না, ওকে, তার মানে আমরা পাচ্ছি কি ট্রু। এই যে ট্রিপল ইকুয়াল আরো একটা কাজ করবে, এই যে দুইটা ভেরিয়েবল আছে এই দুইটার টাইপ সমান কিনা, এই দুইটার টাইপ সমান কিনা। এখন যদি এখানে আসি, নাম্বার 1 এর টাইপ কি আছে নাম্বার, সেকেন্ড নাম্বার 2 এর টাইপ কি স্ট্রিং, তাহলে নাম্বার আর স্ট্রিং দুইটা কি আলাদা টাইপ না, সমান এটা না। তাহলে আপনাকে এখন যদি আমরা আউটপুটে আসতেছি, এখন আমাকে দিচ্ছে কি ফলস। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি আপনারা বুঝতে পারছেন। প্রথম, হ্যাঁ আবার বলে দিচ্ছি, ডাবল ইকুয়াল বা মধ্যে পার্থক্য, ট্রিপল ইকুয়ালের মধ্যে পার্থক্য কি, ডাবল ইকুয়াল শুধু কি ভ্যালুটা চেক করে, ডাবল ইকুয়াল শুধু কি ভ্যালু চেক করে, আর ট্রিপল ইকুয়াল কি করে ভ্যালু এবং কি টাইপ দুইটাই কি চেক করবে। যদি দুইটাই সমান হয় তাহলে আপনাকে রিটার্ন করবে কি ট্রু, আর যদি দুইটাই যদি কি সমান না হয় তাহলে আপনাকে রিটার্ন করবে কি ফলস। তাহলে দেখেন
আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি কি দেখলাম? ডাবল ইকুয়াল, এরপরে আছে কি ট্রিপল ইকুয়ালের মধ্যে পার্থক্য কি এটা আমরা জানলাম। কি ডাবল ইকুয়াল কি করে? শুধু কি ভ্যালু গুলা চেক করে, আর ট্রিপল ইকুয়াল ভ্যালু এবং কি ওর টাইপ দুইটাই কি চেক করে। এটা একটু মনে রাখবে সবাই। এবার আসেন আর কি আছে কম্পারিজন অপারেটর নট ইকুয়াল। নট ইকুয়াল কি? আপনার যদি এরকম চেক করার প্রয়োজন হয়, এই যে দুইটা সংখ্যা আছে এই দুইটা অসমান কিনা। অসমান বলতে কি এতক্ষণ আমরা চেক করছিলাম কি সমান কিনা, এখন যদি এরকম আছে কি অসমান কিনা, সেই ক্ষেত্রে আমাকে নট সাইন শুধু সামনে বসাই দিতে হবে। হ্যাঁ, নট সাইন, এটাকে এই যে এক্সক্লামেটরি সাইন এটাকে বলা হয় কি নট সাইন। তাহলে ইকুয়াল হবে কি নট ইকুয়াল। নট ইকুয়াল যদি হয় তাহলে আমাকে রিটার্ন করবে কি ট্রু, আর যদি ইকুয়াল হয় সেই ক্ষেত্রে ইউজ করবে আমাকে দেবে কি ফলস। আমরা যদি একটু দেখি সেভ করি, আমরা এখানে চেক করতেছি কি এই যে নাম্বার 1 নাম্বার 2 কে অসমান কিনা। এখন যদি আউটপুট আমরা দেখি, দেখেন আমাকে দেখাচ্ছে কি ফলস। কেন দেখাচ্ছে? দেখেন দুইটা সংখ্যা কি সমান। আমি চেক করতেছি কি দুইটা সংখ্যা অসমান কিনা। যদি অসমান হইতো তাহলে আমাকে দিতে কি ট্রু, আর যদি এখন যেহেতু সমান আছে এই কারণে দিচ্ছে কি ফলস। সেম ভাবে এখানে কি ট্রিপল ইকুয়াল দিয়ে আমরা কি চেক করতে পারি দুইটা টাইপ এবং কি ভ্যালু সমান অসমান কিনা। দুইটা টাইপ এবং হচ্ছে কি ভ্যালু অসমান কিনা। এখানে একটা জিনিস দেখেন, প্রথমে আছে কি এটা নাম্বার, এটা হচ্ছে কি স্ট্রিং, তাহলে দেখেন টাইপটি কিন্তু অসমান, একটা সত্য। আবার দুইটা যদি সংখ্যা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি দুইটা সংখ্যা সমান, তাহলে হচ্ছে কি একটা অসত্য হয়ে গেছে। তার মানে এখানে আমাকে দিবে কি ফলস রিটার্ন করবে। যেহেতু দুইটাই অসমান না তার মানে এখানে দিবে কি, এটাকে ইয়ে করি, আচ্ছা ট্রু। হ্যাঁ, তাহলে দুইটা আছে কি টাইপ আলাদা, সংখ্যা আলাদা আলাদা আছে। আচ্ছা দেখেন টাইপ আলাদা এই কারণে আছে কি ট্রু দিচ্ছে। আর হচ্ছে যে উপরেরটা ছিল আমাদেরকে একটু আগে যেটা করছে ইকুয়াল, আর এটা আছে কি নট ইকুয়াল। পার্থক্য শুধু এতটুকু। আচ্ছা, এরপরে আছে কি লেস দেন আর গ্রেটার দেন। একটা দুইটার মধ্যে কি যদি আমি বড় ছোট তুলনা করতে চাই সেক্ষেত্রে আমি কি লেস দেন আর হচ্ছে কি গ্রেটার দেন। এখন ধরেন এখানে দুইটা সংখ্যা আছে, আপনি এটা চেক করতে যাচ্ছেন দুইটা সংখ্যা কি বড় কোনটা ছোট কোনটা, আমি এভাবে কি চেক করতে যাচ্ছি। ধরেন আমি এখানে একটা ছোট সংখ্যা নিচ্ছি, এখন আমি চেক করতে যাচ্ছি যে নাম্বার 1 কি দুইয়ের থেকে ছোট কিনা। দুইয়ের থেকে ছোট কিনা আমি যদি এটা চেক করতে যাই যে এই নাম্বার কত আছে আমি এটা জানি না। আমার কাছে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে কি নাম্বার 1 আর একটা হচ্ছে কি নাম্বার 2। এখন আমরা চেক করতে যাচ্ছি এই নাম্বার 1 নাম্বার 2 এর থেকে কি ছোট কিনা। যদি ছোট আমি চেক করতে যাই তাহলে এখানে কি সাইন দিতে হবে বলেন তো? আচ্ছা, গ্রেটার দ্যান গেল, লেস দ্যান আমরা বুঝলাম, এরপরে আছে কি লেস দ্যান অর ইকুয়াল, এরপরে আছে কি গ্রেটার দ্যান অর ইকুয়াল। আচ্ছা, এগুলো নিয়ে আরো কারো কোশ্চেন আছে? বুঝতে পারেন না এমন কোনটা আছে? জিনিসগুলো একবারই সহজ। আচ্ছা, ফার্স্টে আছে যে এখানে একটা কি লিংক ট্যাগ লিখতেছি, লিংক। এরপর আছে আমাদের কি লাগবে বুটস্ট্র্যাপ। গেট বুটস্ট্র্যাপ। আচ্ছা, সিএসএস টা আমরা কি বুটস্ট্র্যাপের সিএসএস এখানে লিংক করালাম। এরপর আছে কি জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট স্ক্রিপ্ট, এরপর আছে কি এসআরসি। ওকে, তাহলে বুটস্ট্র্যাপ আমাদের কি লিংক করানো শেষ। এখন যেটা করতে চাইছিলাম আমরা কি স্লাইডার। এখানে আমরা h2 একটা h1 একটা লিখে দিলাম, হচ্ছে কি বুটস্ট্র্যাপ স্লাইডার। বুটস্ট্র্যাপ স্লাইডারের ক্ষেত্রে আমাদের
খুবই সহজ, আপনারা শুধু মানে একটু ভালো মতন বোঝার ট্রাই করেন। আপনারা হচ্ছে ক্লাসে দেখেন অনেক সময় ক্লাসের দিকে মনোযোগী থাকেন না, এই জন্য প্রবলেমটা হচ্ছে এখানে। একবার যদি জিনিসটা বুঝতে পারেন বাকি নেক্সট টাইম আর এগুলো কখনোই কঠিন মনে হবে না। আচ্ছা আসেন ক্যারোসেল। হ্যাঁ, ক্যারোসেলে বুটস্ট্র্যাপের 3টা পার্ট থাকে, মনে রাখেন। বুটস্ট্র্যাপের পার্ট কয়টা থাকে? 3টা। আর 3টাই একটা ডিবের ভিতরে থাকবে, সেটার নাম হবে কি? ক্যারোসেল। ক্যারোসেল আর হচ্ছে কি স্লাইডার নামে 2টা ক্লাস থাকবে ওই ওই ডিবের ভিতরে। এই ডিবের বাইরে কোনো কিছু থাকবে না। স্লাইডারে যত কিছু থাকবে সবকিছু থাকবে কি একটা ডিবের ভিতরে, সেই ডিবের ক্লাস নেম হবে কি? ক্যারোসেল। আচ্ছা, আমি এই ক্লাস নেম 2টা কি কপি করে নিচ্ছি। ক্লাস নেম 2টাকে কি, আচ্ছা আইডি সহ কপি করে নিলাম, কন্ট্রোল সি। আচ্ছা পেস্ট করে দিচ্ছি। তাহলে আপনাদের মেন যখন আপনি স্লাইডার তৈরি করতে যান, ফার্স্ট আপনাদের ইয়ে থাকবে কি, একটা ডিভ নেবেন, ডিভের ভিতরে কি ক্যারোসেল থাকবে। আচ্ছা, সবাই একটু ভালো মনোযোগ দেন, যারা পারেন নাই গত ক্লাসে স্লাইডার করতে একটু দেখেন। আজকের পরে আশা করি আর প্রবলেম থাকবে না যদি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখেন। দেখেন ডিভের প্রথম একটা আমার ডিভ থাকবে, ডিভের ভিতরে কি থাকবে? ক্যারোসেল। আর এবারে আছে কি স্লাইডার, এই 2টা ক্লাস আমার থাকবে। এখন এর ভিতরে এখন আপনার কি কি লাগবে? আপনার 3 স্লাইডের পার্ট লাগবে, তাই না? প্রত্যেকটা আছে কি স্লাইড লাগবে। এই স্লাইডের জন্য আপনাকে তৈরি করতে হবে ক্যারোসেল ইনার। এটা আমরা তৈরি করলাম কি ক্যারোসেল। এর ভিতরে আপনাকে তৈরি করতে হবে ক্যারোসেলের কি ইনার পার্ট। ডিভ ডট, আচ্ছা ডিভ লিখছি আমরা আগে। এখানে আমরা একটা ক্লাস নেম দিচ্ছি, ক্লাস। আচ্ছা, ক্যারোসেল ইনার। আপনার যেগুলো আপনি ক্যারোসেলের মানে স্লাইড করাবেন, এগুলোকে বলতেছি কি প্রত্যেকটা এক একটা করে কি স্লাইড না? এই প্রত্যেকটা স্লাইড গুলাই তৈরি করতে হবে ক্যারোসেল ইনারের ভিতর। মনে থাকবে, এটা একটা পার্ট। হ্যাঁ, ক্যারোসেলে আমার সব প্রত্যেকটা সবগুলো কিসের মধ্যে থাকবে? ক্যারোসেলের মধ্যে। আর আমার যে ক্যারোসেলের মধ্যে যে স্লাইড গুলা থাকবে প্রত্যেকটা এক একটা করে কি স্লাইড হবে না? এই স্লাইড গুলাই থাকবে ক্যারোসেল ইনারের ভিতরে। আচ্ছা, এই ইনারের ভিতরে এখন আপনার কয়টা স্লাইড লাগবে, ওই কয়টা কি আপনি আইটেম তৈরি করে নেবেন। কি মনে থাকবে কি বললাম? ক্যারোসেল ইনার একটা তৈরি করে নেবেন। এই ইনারের ভিতরে আপনার যতগুলা স্লাইড থাকবে অতগুলা কি আইটেম তৈরি করে নিতে হবে। ডিভ, আমরা একটা ডিভ নিলাম, এখানে আমরা একটা কি ক্লাস নেম দিচ্ছি ক্যারোসেল আইটেম। কি এইটুকু অংশ মনে থাকবে আপনাদের? দেখেন তো কি কি করলাম আমরা। ফার্স্টে কি একটা ডিভ নিছি, ডিভের ক্লাস নেম থাকবে কি ক্যারোসেল, আর একটা আইডি থাকবে, আইডি আমরা পরে আসতেছি। এর ভিতরে আমার একটা ইনার, এই ক্যারোসেলে ইনার তৈরি করব। ইনারের ভিতরে আমার যতগুলো আমাদের স্লাইড দরকার হবে, একটা হোক, 2টা হোক, 3টা হোক, যতগুলা স্লাইড আমার লাগবে অতগুলা থাকবে কি ক্যারোসেল আইটেম। আচ্ছা, এখন এই আইটেমের ভিতরে আপনি কি দেখাতে যাচ্ছেন সেটা ডিপেন্ড করে কি আপনার উপর। এখন আপনি এই ক্যারোসেল আইটেমের মধ্যে আপনি কি দেখাবেন? ইমেজ দেখাবেন, ভিডিও দেখাবেন, টেক্সট দেখাবেন, সেটা ডিপেন্ড করে কি আপনার ওয়েবসাইটের রিকোয়ারমেন্টের উপরে। বাট সিনট্যাক্সটা হবে এতটুকু। আচ্ছা, এখন এই আইটেমের ভিতরে আপনার যেগুলো দরকার হবে আপনি এখানে একটা কি ডিভ লেখেন, এই ডিভের ভিতরে কি আপনি দিয়ে দেন। ধরেন আমরা জাস্ট এখানে একটা কি হেডিং 1 আপাতত নিচ্ছি, H1। ধরেন ক্যারোসেল, এখানে লিখে দিচ্ছি কি ক্যারোসেল আইটেম, এটা দিচ্ছি কি 1। এরপরে এখানে নিচে একটা কি প্যারাগ্রাফ লিখে দিচ্ছি, প্যারাগ্রাফ লরেন। তাহলে একটা আইটেম আমার কি তৈরি করা শেষ। এখন এইভাবে স্লাইডারের ভিতরে যতগুলো আপনার স্লাইড দরকার হবে প্রত্যেকটার জন্য এইভাবে কি একটা করে ক্যারোসেল ইনারের ভিতরে কি আইটেম তৈরি করে দেবে। সিঙ্গেল
আইটেম ইন। এখন আপনি কয়টা দেখা যাচ্ছেন, 2টা 3টা 5টা, সেই ক্ষেত্রে আমাকে দিতে কি যতগুলো দরকার এভাবে কি আপনি স্লাইড গুলো আইটেম গুলো কি তৈরি করেন। কি এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা বোঝেন। তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে, ক্যারোসেলের ডিপ নিতে হবে, ডিপের ভিতরে আমার কি লাগবে, ক্যারোসেলের ইনার। এই ইনারের ভিতরে আমার কি প্রত্যেকটা থাকবে কি এক একটা করে আইটেম। প্রত্যেকটা স্লাইড যেগুলো হবে এগুলোর জন্য কি আইটেম 1 2 3 এভাবে কি আপনি তৈরি করে নেন। ধরেন এটা কি আইটেম, এখানে আমরা দিচ্ছি কি 1, তাহলে এটা থাকুক। পরেরটা যে আচ্ছা বলে দিচ্ছি কি আইটেম 2, হ্যাঁ বোঝার জন্য আর কি, হ্যাঁ আইটেম 2। এর পরেরটায় যদি যাই এটাকে বলে দিচ্ছি কি আইটেম 3। কয়টা নিচে এভাবে একটা থাকুক, যে কয়টা আছে থাকুক, 1 2 3টা 4টা, তাহলে আরেকটা ভিতরে ঢুকে গেছে। আচ্ছা থাকুক, কোথায় আছে আছে। তাহলে এতটুকু আপনারা কি বুঝতে পারছি না সবাই আমরা? আচ্ছা এখন যদি আউটপুটে গিয়ে দেখি আসলে এটা কোনো কিছু আসছে কিনা, আমরা একটু সেভ করে আউটপুটে যাবো। আচ্ছা এখন পর্যন্ত আউটপুটে কোনো কিছু আসছে আমাদের? না। ওকে, এখন হচ্ছে যে আপনি যেটাকে ফার্স্টে দেখাবেন, হ্যাঁ প্রথম রিলোড হওয়ার সাথে যে আইটেমটাকে দেখাবেন সেই আইটেমের মধ্যে আপনি ইউজ করবেন কি অ্যাক্টিভ নামের ক্লাস। এখানে দেখেন যে জিনিসগুলো আমি বলতেছি সবগুলো এখানে আছে, কোনটার কাজ কি আমি একবারে ভেঙে ভেঙে দিচ্ছি আপনাদের। দেখেন ক্যারোসেল ইনার, এর ভিতরে আছে কি ক্যারোসেল আইটেম। আপনি যেটাকে বাই ডিফল্ট মানে প্রথম অবস্থা ওয়েবসাইট লোড হওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো আইটেম থাকবে, কোন আইটেমটাকে কি আপনি দেখাতে যাচ্ছেন সেই আইটেমের মধ্যে হবে কি অ্যাক্টিভ নামের ক্লাস। এখন এটা যে প্রথমটার মধ্যে দিতে হবে এমন কোনো কথা না। আপনি যদি চান যে না আমি দ্বিতীয়টাকে যখন লোড হচ্ছে সাথে সাথে কি আমি দ্বিতীয় নাম্বার এই স্লাইডটা দেখাবো, তাহলে সেখানে গিয়ে আপনি বলে দিবেন কি অ্যাক্টিভ। কি কোনো সমস্যা আছে? তাহলে যেখানে আপনি কি যেটা প্রথম অবস্থায় দেখাতে যাচ্ছেন সেটার মধ্যে ইউজ করবেন কি অ্যাক্টিভ নামের ক্লাস। আচ্ছা আমরা হচ্ছে যে এই স্লাইডারে পুরাটারই একটা কি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেই, বিজি বিজি আমি দিচ্ছি কি ডার্ক। আউটপুটে গিয়ে এখানে কি রিফ্রেশ করি, তাহলে এটা হচ্ছে কি দেখেন তো আসতেছে টেক্সট গুলা। টেক্সটের কালার গুলো আমরা দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে কি ব্ল্যাক কালার ডার্ক হচ্ছে যে ওটাই দিলাম। আচ্ছা পাচ্ছেন এক নম্বর যেটাতে আমি অ্যাক্টিভ দিছি সেটা হচ্ছে কি আমাকে অ্যাক্টিভ দেখাচ্ছে। আচ্ছা এখন আসেন এই যে স্লাইড গুলো যে আমরা যখন চেঞ্জ করব, চেঞ্জ করার জন্য আমাকে কি বাটন লাগবে না? তাহলে এই বাটনটা এখন আমার ইনারের পার্ট কিন্তু শেষ। পার্ট আমাদের কয়টা থাকবে, 2টা বা 3টা যে কোনো পার্ট থাকতে পারে বাটনের জন্য। দেখেন আমরা হচ্ছে কি ফার্স্ট কাজ হচ্ছে কি ক্যারোসেল তৈরি করলাম, ক্যারোসেলের কি ইনার তৈরি করলাম প্রত্যেকটা পার্ট। এখন আমাকে এই যে প্রত্যেকটা পার্টকে আমি যে একটার পর একটা কি স্লাইড করব, এর জন্য আমাকে তৈরি করতে হবে কি একটা বাটন তৈরি করতে হবে। এখন বাটন দুইটা আপনি যদি এখান থেকে কি বুটস্ট্র্যাপে যদি আসেন, দেখেন এই যে দুইটা কি বাটন দেয়া আছে, সিম্পলি এই দুইটা বাটনকে আপনি কি কপি করে আপনার ওখানে কি পেস্ট করে দেন। আচ্ছা তাহলে এই দুইটাকে আমরা কপি করেন, কপি করে এখানে এসে কি কোথায় বসাবেন, এই যে ক্যারোসেলটা আছে আমরা জানি ক্যারোসেলের যতগুলো কোড থাকবে ওটা থাকবে কোথায়, মেন যে প্রথম যে ক্যারোসেল যে ডিপটা আছে ওটার ভিতরেই থাকবে। তাহলে এটা হচ্ছে কি আমার ইনার, এখানে শুরু শেষ, এর নিচে এসে আমি এখানে কি বাটন গুলো রেখে দিচ্ছি। আচ্ছা বাটনে কি কি থাকে আমরা অলরেডি এগুলো নিয়ে আলোচনা করছি। ক্লাস এগুলো হচ্ছে কি মানে ডিজাইন করা আছে, বাটন টাইপ হবে বাটন, আর ডাটাবেস টার্গেট। এই যে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, দেখেন সবাই এখানে একটু খেয়াল করি আমরা। ধরেন আমার এই স্লাইডার, আমি এখানে স্লাইডারে এটা নাম দিচ্ছি কি টপ স্লাইডার,
যেহেতু এটা উপরে আছে, স্লাইডার তো নিচে আরো থাকতে পারে, তাই না? তো আমি একটা আইডি নাম দিচ্ছি কি টপ স্লাইডার, এটা একটা নাম দিলাম, সমস্যা নেই। এখন এই যে বাটন গুলো আছে, এখানে আপনাকে খেয়াল করতে হবে কি আছে, ডাটাবেস টার্গেট। আমরা এর আগেও দেখছি এই বুটস্ট্র্যাপের এই অ্যাট্রিবিউটটা কি করে, এই বাটনে ক্লিক করলে কোন আইডি কে টার্গেট করবে সেটা আপনাকে কি বলে দিতে হয়। এখন আমাদের স্লাইডারের নাম কি দেখেন তো, আপনি যদি চেঞ্জ করেন তাহলে এগুলো কি চেঞ্জ করে দিয়ে দেবেন, আর যদি চেঞ্জ না করেন তাহলে কি কোনো সমস্যা নেই, জাস্ট খালি কপি পেস্ট করলে হয়ে যাবে। আবার এখানে দিলাম কি টপ স্লাইডার, এটাকে কি কপি করেন কন্ট্রোল সি। এখন আমি এই যে প্রিভিয়াস বাটন যেটা আছে, এখানে যখন আমি ক্লিক করব, এটা কোন স্লাইডারকে টার্গেট করবে, কোন স্লাইডারটাকে কি টার্গেট করবে এটা আমাকে বলে দিতে হবে। ডাটাবেস টার্গেট, এই টার্গেট কোনটাকে করবে, আমাদের স্লাইডারের নাম কি টপ স্লাইডার। এখানে আসেন তাহলে ডাটাবেস টার্গেট, নেক্সট বাটন কি করবে, কোনটাকে টার্গেট করবে, টপ স্লাইডার। ওকে, আমরা এতটুকু সেভ করি, আউটপুটে যাই, রিফ্রেশ করি। তাহলে এখানে যখন ক্লিক করতেছি দেখেন এটা কালার হচ্ছে কি হোয়াইট কালার, তো দুইটা মিলে আছে, আমরা কি দেখতে পাচ্ছি না এই আইকনটা। এখন আইকনটাকে যদি আমরা একটু চেঞ্জ করি, ধরেন এটা একটা কালার দিলে পাচ্ছে কিনা দেখি। বুটস্ট্র্যাপ, এটা ক্লাস নেম দিচ্ছি কি টেক্সট ডেঞ্জার, কাজ করবে না এটা। এখানে আছে যে আমাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে এই আইকনটাকে কি চেঞ্জ করে দিতে হবে, বুটস্ট্র্যাপের যে আইকনগুলো আছে এগুলো আমাকে চেঞ্জ করে নতুন একটা আইকন বসাতে হবে এখানে। তো ধরেন আমরা স্পেনটাকে ইয়ে করে রাখলাম, জাস্ট টেক্সটটাকে রাখলাম এখানে। আমি নেক্সট টেক্সটটাকে রাখলাম। সেম ভাবে এখানে কি প্রিভিয়াস আছে, প্রিভিয়াসের এই যে স্পেন দেখেন, এটা আমাদের আইকনটা দেখাচ্ছে, আমরা এটাকে কি কমন করে দিচ্ছি। আর এই যে টেক্সটটা আছে এখানে লেখা আছে কি ভিজিবিলিটি হিডেন, তার মানে এটা হাইড হয়ে আছে, আমরা এই ক্লাসটাকে জাস্ট উঠাই দিলাম। এখন এখানে লিখে দিচ্ছি কি টেক্সট, ধরেন এই টেক্সটটার কালার দেখাবে কি ডেঞ্জার, এটারও কালার করে দিচ্ছি কি টেক্সট। আপনারা আইকন চেঞ্জ করলে এই প্রবলেম এটা আর করা লাগবে না। আমরা এখান থেকে দেখেন এখানে প্রিভিয়াস লেখা দেখাচ্ছে ডেঞ্জার, এখানে দেখেন কি নেক্সটটা দেখাচ্ছে। আচ্ছা, এখন যদি প্রিভিয়াস এ ক্লিক করি দেখেন স্লাইড হচ্ছে না, কি জিনিসটা খুব কঠিন ছিল। আপনার পিছনে যারা আছেন এদিকে একটু দেখেন, আপনাদের আমার সাথে কথা বলেন, কারো কোনো প্রবলেম থাকলে একটু বলেন। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি চেঞ্জ করে দিতে পারি, তাহলে এই আইকন গুলো কি দেখা যাবে। ধরেন আমাদের এই যে ইনার পার্টটা আছে, ইনার পার্টটা আছে কি একবারে আমরা বলে দিচ্ছি ক্লাস এই বিজি ডার্ক একটা কালার দিলাম, তাহলে আছে কি এরপরে এর ভিতরে আছে টেক্সট যেগুলো থাকে এগুলো আমরা কি করে দিচ্ছি হোয়াইট, টেক্সট হবে হোয়াইট। এখন যদি রিফ্রেশ করি তাহলে আশা করি এই যে আইকনটা দেখা যাবে। এটা কালার কি কালার আসে, বিজি ডেঞ্জার, আচ্ছা ডেঞ্জার হবে না, আমরা দিতে যাচ্ছিলাম কি ডার্ক। রিফ্রেশ করি। আচ্ছা এখন দেখেন এই আইকনগুলো কিন্তু দেখা যাচ্ছে, এতক্ষণ হচ্ছে যে কালারটা হোয়াইট ছিল তো এই কারণে দেখা যায়। আচ্ছা এই জিনিসটুকু এতটুকুই কি আপনাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে? আমরা ফার্স্টে একটা ডিপ নেব, ওইটার জন্য হচ্ছে কি পুরো ক্যারোসেলের জন্য একটা ডিপ নেব। এই ক্যারোসেলের ভিতরে আমাদের সবগুলা কি কোড গুলা থাকে। এখন প্রত্যেকটা স্লাইডের জন্য কি একটা ইনার তৈরি করে নেব, ক্যারোসেল ইনার। এই ইনারের মধ্যে আমার যতগুলো আইটেম থাকবে আইটেমগুলোকে আমি কি লিখে নেব। আর এই জিনিসগুলো আমি হাতে লিখলাম, আপনাদের হচ্ছে কি হাতেও লেখা লাগবে না, আপনারা জাস্ট কি এখান থেকে গিয়ে স্লাইডারটাকে কি কপি করে নেবেন, এই কপি করে পেস্ট করে দিলে আপনাদের কি এটা হয়ে যাবে এরকম। আচ্ছা এরপরে বাকি জিনিসগুলা কি কি ছিল আমাদের, ধরেন আমার কি ইন্ডিকেটর দরকার, নিচে আছে কি ইন্ডিকেটর দরকার। তাহলে ইন্ডিকেটর কোথায় আছে, আমার এই আমরা যে এই স্লাইডারটা আমরা কপি করে নিছি এখানে কি ইন্ডিকেটর আছে, দেখেন এখানে কি ইন্ডিকেটর আছে না। এখন ইন্ডিকেটর কোন স্লাইডারে আছে, আমি ওই স্লাইডারে যাব। তাহলে ইন্ডিকেটর কোন স্লাইড, এখানে যদি আসি দেখেন নিচে ইন্ডিকেটর গুলো দেখা যাচ্ছে না, এই যে দেখেন তো ইন্ডিকেটর গুলো আছে। তার মানে এখান থেকে যদি আমি ইন্ডিকেটর গুলো নেই তাহলে আমার কাজ হচ্ছে না। দেখেন এখানে কি লেখা আছে ক্যারোসেল ইন্ডিকেটর, সুন্দরভাবে বোঝাই যাচ্ছে যে এটা এগুলো হচ্ছে কি ইন্ডিকেটর গুলো বোঝাচ্ছে। তাহলে আমি এখান থেকে কি করব, এই যে ইন্ডিকেটর যে ডিপটা আছে এটাকে কপি করব, কন্ট্রোল
সি। আর যদি আপনার ইন্ডিকেটর সহ নেওয়ার দরকার হয়, এই স্লাইডারটা যদি কপি করেন তাহলে কি সবগুলো আপনি একসাথে কি পেয়ে যাচ্ছেন। আমি আলাদা আলাদা দেখাই দিচ্ছি, কারণ হচ্ছে কি প্রত্যেকটা বিষয় যেন আপনারা বুঝতে পারেন, চেঞ্জ যেন আপনারা কি পরবর্তীতে করতে পারেন, এই কারণে আলাদা আলাদা দেখাচ্ছি। তো চলেন, এই যে ক্যারোসেল যে ইয়েটা আছে, ইন্ডিকেটরটা আছে, ইন্ডিকেটরটা নেন, কন্ট্রোল সি কপি করেন। এখন এই যে মেন যে ডিপটা আছে, এই ডিপের যে কোনো জায়গায় আপনি কি এটা রাখতে পারবেন। এই যে ক্যারোসেল যে ডিপটা আছে, এই ডিপের ভিতরে আমাদের সবগুলা কোড থাকবে। এটা গেল আমাদের কি ইনার, এগুলো হচ্ছে কি বাটন। হ্যাঁ, মানে এই যে ইন্ডিকেটরটা আছে, এগুলো হচ্ছে যে আপনি এই ইন্ডিকেটরটা চেঞ্জ করবেন, তাই তো, বা একটু গোল করবেন, ব্যাকগ্রাউন্ডে কালার দিবেন, কালার চেঞ্জ করবেন, এগুলো এগুলো করবেন, তাই না? আচ্ছা, আস্তে তা ওটা সিএসএস দিয়ে করতে হবে এখানে। তো আসেন, এটা আমি দেখাচ্ছি একটু পরে। তো এখান থেকে ধরেন এই যে আমার ক্যারোসেল, ক্যারোসেলের ভিতরে আপনি যে কোনো জায়গায় কি বসাই দেন। একটা হচ্ছে কি ইনার, ইনার আমাদের কি ওই যে স্লাইড গুলো তৈরি করার জন্য নিছি। এরপরে আছে বাটন। এখন আপনি কি উপরেও লিখতে পারেন, নিচেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যেখানে খুশি ইন্ডিকেটর আপনি কি জাস্ট রেখে দেন। ধরেন আমরা নিচেই রাখলাম, এই যে আমাদের ডিপ শুরু শেষ, এর উপরে এসে কি ইন্ডিকেটর গুলো রেখে দিলাম, কন্ট্রোল। এখন আগে বোঝেন যে আমার এই ইন্ডিকেটর গুলো আমি নিয়ে আসলাম, এখানে আমার কি কি আছে আমাকে বুঝতে হবে। এগুলো কি কি আছে দেখেন তো। টাইপ হবে কি বাটন, কোনো সমস্যা আছে এটাতে? নাই। এরপরে ডাটা বিএস টার্গেট, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, ডাটা বিএস টার্গেট। এখন এই যে টার্গেট করতেছে একটা আইডি দেয়া আছে, আমাদের স্লাইডারের আইডি কি এটা আছে? কি আছে দেখেন তো, টপ স্লাইডার। তাহলে আমাকে যদি আমি চেঞ্জ করি, আমাকে অবশ্যই কি এই স্লাইডের নামগুলো কি আমাকে চেঞ্জ করে দিতে হবে। তাহলে এখানে দিলাম আমি কি আমার স্লাইডারের নাম হচ্ছে কি টপ স্লাইডার। এরপরে বাকিগুলা কি আমাকে চেঞ্জ করা লাগতেছে আর কিছু? দেখেন তো, আর বাকি যা আছে সবগুলাই কি সেম থাকবে, জাস্ট এখান থেকে আমি টার্গেটটাকে চেঞ্জ করে দেব। ওকে, এখন এখানে দেখেন কয়টা বাটন আছে, কয়টা দেখেন তো। এখন বাটন এখানে কয়টা আছে? একটা, ইন্ডিকেটর ইন্ডিকেটর হ্যাঁ দুইটা, এরপরে আছে কয়টা? তিনটা। আমার আইটেম কয়টা আছে দেখেন তো, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এই চার, আমার আইটেম আছে কয়টা? চারটা। ইন্ডিকেটর আছে কয়টা? তিনটা। তাহলে কি জিনিসটা ঠিক আছে? কারণ আমি যদি এখানে ক্লিক করি 2 নম্বরে যাবে, এটাতে ক্লিক করলে কি 3 নম্বরে যাবে, কিন্তু 4 নম্বরটাতে আমি কিভাবে যাবো? যাওয়ার আছে এখানে ইন্ডিকেটর না। তাহলে একটা জিনিস মনে রাখবেন, আপনার আইটেম জয়টা থাকবে, ইন্ডিকেটরও কি সে কয়টাই লাগবে। তাহলে এখন আমাদের কি করতে হবে দেখেন তো, একটা বাটন কি কপি পেস্ট করলে হয়ে যাচ্ছে না? এখানে ইন্ডিকেটর আছে কয়টা? তিনটা। তাহলে এখান থেকে আমাকে জাস্ট কি একটা বাটনকে আমি কি কপি পেস্ট করব। তো অল্টার শিফট ডাউন অ্যারো দিয়ে কি নিচে লিখে দিলাম। এখন এই যে যেটা নিচে লিখলাম, এখানে আমাকে দেখেন এক্সচেঞ্জ করতে হবে একটু। কি আছে এর আগেরটার নাম্বার কত আছে দেখেন তো, 2। তাহলে এটার নাম্বার হবে কত? 3। আর এটার এখানে আছে কত? 3। তাহলে এটার নাম্বার হবে কত? 4। জাস্ট এভাবে কি যতগুলো বাড়াবেন সংখ্যাগুলোও কি একটু করে বাড়িয়ে দিবেন। এই সেভ করেন, রিফ্রেশ। এখন দেখেন আমার এখানে কি 4টে দেখাচ্ছে, 1 2 3 4। আরো কোনো সমস্যা আছে? 5টা যদি থাকতো আমার আইটেম, তাহলে আমি এখান থেকে কি একটা ইন্ডিকেটর বাটন কি কপি করে আরেকটা কি পেস্ট করে দেব, আর এখান থেকে কি সংখ্যাগুলো এক এক করে কি বাড়াই দেব। হ্যাঁ, তাহলে স্লাইডারের ওখানে আইটেম আমার কয়টা লাগবে? 5টা। তাহলে এই তো বুঝতে তো পারছেন, করতে পারেন না কেন এটা বলেন। আচ্ছা, এরপরে আসেন অটো স্লাইড। আমি যদি এটাকে অটো করতে যাই, অটো কিভাবে করবো বলেন তো? অটো করতে যাচ্ছি, অটো। এখন অটো স্লাইডার আমি যেতে হবে যে আমার বুট স্ট্র্যাপে অটো স্লাইড কোথায় আছে। তো এখানে একটু আমি স্ক্রল করে দেখি, এখান থেকে যদি আসে যে দেখেন অটো প্লেইং, হ্যাঁ অটো প্লেইং, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে পেয়ে যাচ্ছে কি অটো ক্যারোসেল। তাহলে এখানে এই অটো স্লাইড যেটা হচ্ছে, এখানে এসে আমি দেখবো যে আমার যে স্লাইডার আছে এটার সাথে এখানে মিল নেই, এমন মানে কোন জিনিসটা আমার এখানে মিসিং আছে। দেখেন আমাদের এখানে কি আইডি আছে না, এরপরে ক্যারোসেল, এরপরে কি স্লাইড, সবগুলো ক্লাসে কি আছে। ক্যারোসেল ইনার আমরা লিখছি, ক্যারোসেল আইটেম আমরা লিখছি, এরপরে কি ক্যারোসেল ইন্ডিকেটর, এই যে বাটন, সেগুলো আমরা লিখছি। কোনো কিছু বাকি আছে লেখা?
বাকি এখান থেকে যদি একটু খেয়াল করেন একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে কি এই যে একটা অ্যাট্রিবিউট আছে, এই একটা অ্যাট্রিবিউট আছে ডাটাবেস রাইট। আমাদের যে ক্যারোসেলে আসেন দেখেন এখানে হচ্ছে কি এই যে ক্যারোসেল, এখানে ওই অ্যাট্রিবিউটটা কি নাই। তাহলে ওই একটা অ্যাট্রিবিউট যদি আমরা এখানে ইউজ করে দেই তাহলে এটা আমাদের কি অটো স্লাইড হয়ে যাবে। এই যে দেখেন কন্ট্রোল সি কপি করেন, এখানে এই যে মেন যে ডিপটা আছে ক্যারোসেল, এখানে এসে কি অ্যাট্রিবিউটটা পেস্ট করে দেন। কি বুঝলে কি খুব কঠিন জিনিসটা? আমার ইন্ডিকেটর লাগলে আমি ইন্ডিকেটর নেব, বাটন লাগলে বাটন নেব, অটো স্লাইড লাগলে কি অটো স্লাইডের জন্য এই যে ডাটাবেস রাইট এটা আমি নিয়ে নেব। এটা ডাটাবেস রাইট নিয়ে যদি আপনি রিফ্রেশ করেন দেখবেন এটা 5 সেকেন্ড পর পর কি আপনার স্লাইডারটা কি স্লাইড হবে 5 সেকেন্ড পর পর ডিফল্ট হবে। আর আপনি যদি চান যে না আমি 5 সেকেন্ড সময় দেবো না, আমি কি আরো তাড়াতাড়ি বা আরো পরে করব, তাহলে আপনাকে কি ওই বুটস্ট্র্যাপে অটো স্লাইডে যাবেন, যাওয়ার পরে এই যে একটা অ্যাট্রিবিউট আছে ডাটাবেস রাইট ক্যারোসেল, এই যে অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটা শুধু কি আপনার মেন যে ডিভ আছে এটার মধ্যে বসাই দিবেন, সিম্পল। এখন এটা 5 সেকেন্ড পর পর স্লাইড হচ্ছে, আপনি যদি চান যে না আমি আরো তাড়াতাড়ি বা পরে করাবো স্লাইডটা, সেক্ষেত্রে আপনি কোন আইটেমটাকে কয় সেকেন্ড পর পর স্লাইড করবেন সেটা বলে দিবেন একটা অ্যাট্রিবিউট দিয়ে, সেটাকে বলা হচ্ছে কি ডাটাবেস আর ডাটাবেস ইন্টারভাল। হ্যাঁ, ডাটাবেস ইন্টারভাল। আচ্ছা এখানে যদি আসে, এখানে কোথায় জানি আছে দেখেন তো, ডাটাবেস ইন্টারভাল, ডাটাবেস, আচ্ছা এই যে সেট ইন্টারভাল। হ্যাঁ, এখানে দেখেন ডাটাবেস ইন্টারভাল, যে আইটেমটাকে আপনি কত সেকেন্ড পর পর স্লাইড করতে যাচ্ছেন এখানে আপনি কি মিলি সেকেন্ডে বলে দিবেন ডাটাবেস ইন্টারভাল। প্রত্যেকটা আইটেমের ভিতরে কোন আইটেমটাকে কি কয় সেকেন্ড পর পর আপনি কি স্লাইড করাবেন। তো আসেন আমরা যদি প্রথম যেটা আইটেম আছে এখানে যদি বলে দিলাম কি 1 সেকেন্ড, কন্ট্রোল বি, এখানে আমি কন্ট্রোল জেড, এটা হবে অ্যাট্রিবিউট যেহেতু বাইরে হবে কন্ট্রোল বি, তাহলে 2000 আছে, এটা দেন কি 1 সেকেন্ড করে দিলাম আমরা। পরেরটাতে আসেন, পরের যে আইটেম আছে এখানে বলে দিচ্ছি কি কন্ট্রোল ভি, এটা হবে কি 2 সেকেন্ড পরে। পরেরটায় আসেন, এটা হবে কি, প্রত্যেকটাকে চাইলে আপনি আলাদা আলাদা সময় কি এভাবে বলে দিতে হবে, কোনো সমস্যা নেই। আর যদি একই রাখতে চান একই রাখতে পারেন। ধরেন এখানে যদি আমি দিলাম কি 4, তাহলে দেখেন প্রথমটা হবে কি 1 সেকেন্ড পরে, দ্বিতীয়টা হবে কি 2 সেকেন্ড পরে, তৃতীয়টা হবে কি 3 সেকেন্ড পরে। আমরা যদি রিফ্রেশ করি দেখেন 1, প্রথমটা একটু ফাস্ট যাচ্ছে, পরেরটা কি তারপরে আস্তে আস্তে এভাবে চলে। এটা আপনি ইচ্ছা মতন কি এটাকে বাড়াতে পারবেন। এখন আসলে এই যে মাঝখানে যে আইটেমের কন্টেন্ট গুলো আছে না, ক্যারোসেল সাধারণত কি হয় 100 আর কি ফুল হাইট থাকে না। তাহলে এখন যদি আপনার এই যে আইটেম গুলোকে আপনি একটা হাইট দিয়ে দেন, বা এই যে ক্যারোসেল ইনার, এই আইটেম গুলো আছে কার মধ্যে দেখেন তো, ক্যারোসেল ইনারের মধ্যে না, সবগুলো এর ভিতরে আছে। এখন আপনি ক্যারোসেল ইনারের মধ্যে যদি একটা হাইট দিয়ে দেন তাহলে এই ক্যারোসেলের কি হাইটটা পাবে না পুরোটাই। অথবা আপনি প্রত্যেকটা আইটেমের মধ্যে কি একটা হাইট দিয়ে দেন, ধরেন আমি এখানে বলে দিচ্ছি কি হাইট 100 ভিএইচ, ভিএইচ 100, তাহলে বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে কি ভিএইচ 100, তার মানে হচ্ছে কি 100 ভিএইচ আমরা যেটা ইউজ করি ওটা। তো প্রত্যেকটা আইটেমের মধ্যে যদি আমি এই ক্লাস নেমটা ইউজ করি, ধরেন ভিএইচ, ভিএইচ 100, তাহলে এটা হাইট কি ফুল পাবে না। আচ্ছা ভিএইচ 100, ভিএইচ 100, তাহলে প্রত্যেকটাতে আমি যখন 100 করে দিচ্ছি তাহলে এটা হাইট কত হবে 100 ভিএইচ পাচ্ছে না। আর কোনো সমস্যা আছে? এখন এগুলোকে আপনি কি মাঝখানে নিতে পারবেন না। ধরেন এখানে কি রো দিয়ে আমি যদি নেই, তাহলে রো দিলাম কয়টা 6টা, আর অফসেট দিয়ে দিলাম কি 3, এটা মাঝখানে আসবে না। অথবা এই যে এটা আছে, এটা যদি আমি একটু উইথ কমাই দিই হয়ে যাবে না। ওকে, ধরেন এখানে এই যে আইটেম গুলো আছে, আইটেমের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে এগুলোকে আমি যদি একটা রোর ভিতরে রাখি আর এগুলোকে একটা কলাম ভাগ করে দিই, এগুলো কি আবার ছোট হয়ে আসবে না উইথ। তো এই কাজটা আপনারা করতে পারবেন না রো কলাম দিয়ে। আচ্ছা রো কলাম বাদ দিলাম, এখানে আমি একটা উইথ বলে দিচ্ছি, ধরেন এখানে বলে দিচ্ছি কি উইথ ক্লাস উইথ হবে কত 50, তাহলে এটা উইথ কতটুকু হবে
50% উইথ নিবে। এখন এটাকে মাঝখানে যদি নিয়ে আসতেছে, মাঝখানে নিয়ে আসলে কি কাজ হচ্ছে না আমাদের, এমএক্স এরপর আছে কি অটো, অথবা ফ্লেক্স দিয়ে, এটা অনেক ভাবেই করা যায়। ফ্লেক্স দিয়েও কি আমরা করতে পারবো না, ফ্লেক্স দিয়ে কি মাঝখানে নিয়ে আসতে পারবো না। আচ্ছা, এই যে কন্টেন্টটা ডিপেন্ড করে আপনাদের উপরে অনেকগুলো। আর আরেকটা কোশ্চেন ছিল আপনাদের, এই যে এগুলোকে আমরা কিভাবে কি গোল করতে পারি, তাই না? তো এগুলো হচ্ছে কি প্রত্যেকটা এক একটা করে কি বাটন না, ইন্ডিকেটর বাটন না আমাদের এগুলো। দেখেন এগুলো আসতেছে কোত্থেকে, ক্যারোসেল ইন্ডিকেটর। এই যে আইটেম আমার এটা হচ্ছে কি আইটেম, এই যে আইটেমের আমি একটা হাইট দিচ্ছি, কত দিচ্ছি হাইট, এটা 100 ভিএইচ। আইটেমের হাইট দিচ্ছি কত, 100 ভিএইচ। 100 ভিএইচ মানে কি যতটুকু ডিসপ্লে পুরোটাই হচ্ছে কি হাইট হয়ে যাবে। দেখেন তো হাইট ফুল ফুল পাচ্ছে না। আচ্ছা, এরপরে আমি একটা আইটেমের মধ্যে বলে দিলাম কি উইথ, উইথ দিলাম এই যে টেক্সট গুলো আছে H1 আর হচ্ছে কি পি, এটার আমি যে ডিপটা আছে এটাকে বলে দিচ্ছি কি উইথ 50%। 50% মানে কি এই যে ডিসপ্লে অর্ধেক, তাই না? তাহলে এটা উইথ নিচ্ছে কতটুকু, ডিসপ্লে অর্ধেক নিচ্ছে। এরপরে যদি আমি বলি ডিসপ্লের অর্ধেক, এখন এটাকে মাঝখানে আনার জন্য আমরা কি করছি, মার্জিন দিয়ে দিলাম। মার্জিন কোন দিক দিয়ে, এক্স, হরিজন্টালি এক্স হবে কি অটো, মানে যতটুকু ফাঁকা আছে দুই সাইডে কি সমানভাবে ভাগ করে দিচ্ছি। এই গোল করতে পারি। তা ইন্ডিকেটর গুলো কোনগুলা দেখেন তো, আমাদের এই যে ক্যারোসেল ইন্ডিকেটর, এই আছে কি বাটন। এখন এই বাটনকে আপনি ধরে আপনি একটা কি ডিজাইন করে দেন। ধরেন আমি এটা একটা ক্লাস নেম আছে, ক্লাস নেম গুলো কি কি আছে দেখেন তো, অ্যাক্টিভ, আচ্ছা এটা ক্লাস নেম নেই। আচ্ছা, এখানে আমরা ধরেন ক্লাস নেম একটা দিলাম, ক্লাস নেম দিলাম কি ক্যারোসেল ইন্ডিকেটর কি ইন্ডিকেটর। আচ্ছা, হ্যাঁ আপনার কন্টেন্ট রাখার জন্য সবসময় একটা কি প্যারেন্টি ব্যবহার রেখে দিবেন। আচ্ছা, এখানে আসেন দেখেন এই জিনিসটাকে দেখেন, পরে আমি সময় দিচ্ছি, আপনাদের করতে সময় দিচ্ছি, আধা ঘন্টা আছে, এই আধা ঘন্টার ভিতরে করবেন। ইন্ডিকেটর, এই যে ইন্ডিকেটর নামের একটা কি ক্লাস নেম, প্রত্যেকটার মধ্যে কি একটা করে ক্লাস নেম আমরা দিয়ে দিলাম, কন্ট্রোল সি। এটা জাস্ট প্রত্যেকটা বাটনকে আমরা কি একটা করে নাম দিচ্ছি, ক্লাস, ক্লাস আছে কি ইন্ডিকেটর, এখানে এসে বলে দিচ্ছি কি ক্লাস ইন্ডিকেটর। আরেকটা বাটন কই, একটা দুইটা, এই একটা এখানে কলাপস করা আছে না, এই তিনটা, এখানে আমি লিখে দিচ্ছি কি ক্লাস। ওকে, এখন এই যে বাটনটাকে আমরা ক্লাস নেম দিলাম, এটাকে ধরে আপনি কি একটা ডিজাইন করেন তাহলেই হয়ে যাবে। কন্ট্রোল সি, ধরেন আমি এখানে সিএসএস ফাইল যেহেতু আমি তৈরি করি না, এখানে লিখতেছি হেডের ভিতরে, ধরেন এখানে আমরা লিখতেছি কি স্টাইল। ওকে, আমাদের এটা ক্লাস নেম আমরা কি দিচ্ছি দেখেন তো, ইন্ডিকেটর, তাই না? ইন্ডিকেটর ভিতরে এখন আপনি কি স্টাইলটা বলে দেন। ধরেন আমরা এখানে বলে দিচ্ছি কি উইথ হবে কতটুকু, আরে উইথ দিলাম আমি ধরেন 40 পিক্সেল, এরপরে হাইট দিচ্ছি কি 40 পিক্সেল। আচ্ছা, এরপরে বর্ডার গোল করার জন্য আমরা দিচ্ছি কি বর্ডার রেডিয়াস 50%। আচ্ছা, এরপরে আর কি লাগবে, ব্যাকগ্রাউন্ডে কি একটা কালার দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড কালার হবে কি, ধরেন এখান থেকে কি এই কালারটাই দিয়ে দিচ্ছি। এরপরে প্রত্যেকটার মধ্যে আমি কি ইম্পর্টেন্ট গুলো বসাই দিচ্ছি, ইম্পর্টেন্ট। ওকে, দেখেন এখানে আমরা কি করলাম, জাস্ট একটা করে কি ক্লাস নেম দিলাম, ওটাকে সিলেক্ট করছি। আচ্ছা,
আচ্ছা, ওটার একটা কি ডিজাইন করে দিলাম। ওটা বাটনের এটা ডিজাইন হবে কি রকম, উইডথ হবে কি 40 পিক্সেল, হাইট হবে কি 40 পিক্সেল, আর একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিছি, বর্ডার রেডিয়াস করে দিছি কি 50%। তাহলে জানো কি গোল হয়। এখন যদি রিফ্রেশ করে দেখি আমরা এখানে হচ্ছে কিনা, দেখেন তো হয়েছে কি। খুব কঠিন জিনিসটা, আমরা বাটনকে সিলেক্ট করলাম, বাটনের কি একটা স্টাইল করলাম। এখন যদি বেশি বড় হয়ে গেছে আমরা কি ছোট করে দেন, ধরে নিয়ে করে দিচ্ছি কি 15 পিক্সেল, হাইটও দিচ্ছি কি 15 পিক্সেল। রিফ্রেশ করি, কি হয়ে গেছে না? আর কোনো সমস্যা আছে? জাস্ট বাটন গুলোর মধ্যে আমরা একটা ক্লাস নেম দিয়েছি, ক্লাস নেম দিয়ে কি উইডথ বলে দিলাম, হাইট দিলাম, এরপরে একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিচ্ছি, এরপরে কি বর্ডার রেডিয়াস দিচ্ছি গোল করার জন্য। হ্যাঁ, এই আমাদের আছে কি এই যে বাটন, বাটন কোনগুলা, ইন্ডিকেটর কোনগুলা, এই যে ইন্ডিকেটরের মধ্যে এই যে বাটন গুলা, তাই না? প্রত্যেকটার ভিতরে আমরা জাস্ট সিলেক্ট করার জন্য একটা নাম দিছি, কি ইন্ডিকেটর নাম দিছি। আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার নাম লিখে দিয়ে কি আপনার নাম লিখে উঠে ধরে কি আপনি ডিজাইনটা করেন। কোনটা? আচ্ছা, আমি যেহেতু সিএসএস ফাইল তৈরি করিনি, হ্যাঁ, আচ্ছা সিএসএস ফাইল যেহেতু তৈরি করিনি, এই কারণে কি এটার ভিতরে এটা লিখে দিলাম। আপনারা যদি সিএসএস ফাইল লিংক করানো থাকে সেক্ষেত্রে কি এই কোডটা কি ওখানে বসাই দিলে কি হয়ে যাবে। আচ্ছা, এখন এটা আমাকে আমি ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। আপনারা এই স্লাইডার আমাকে পুরোটা কমপ্লিট করে দিয়ে তারপরে যাবেন।